ওকে, ঠিক আছে, শুরু করি তাহলে। আহ আজকে আমাদের যে সেশন, আজকে সেশনটা হবে সোশ্যাল ইস্যুস ইন প্যালিয়েটিভ কেয়ার। এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। সো মেইনলি যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। কিভাবে অ্যাসেসমেন্ট করা যায়, সাইকোলজিক্যাল সাপোর্ট কিভাবে দেওয়া যায়, সেন্সিটিভ কমিউনিকেশন নিয়ে কথা বলবো একটু। দু একটা স্পেসিফিক ইস্যুতে ড্রাগস এর কি রোল আছে, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, সেটা নিয়ে কথা বলবো। সো কেন আমরা আজকে সাইকোসোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলছি? ডেভিড অলিভিয়ারের ভাষায় যদি বলি, হেল্পিং পিপল ডিসকভার লাইফ ওয়াইল লুজিং ইট ইজ দ্য ডে টু ডে স্টাফ অফ প্যালিয়েটিভ কেয়ার। সো আমাদের যে রোগীগুলো আছে, প্যালিয়েটিভ কেয়ারের রোগীগুলা, তারা কিন্তু ডেইলি কিন্তু তাদের যে সাফারিং আছে সবকিছুর মধ্যে, হতাশার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাদের যার কারণে এদের সাইকোসোশ্যাল ইস্যুস গুলো কিন্তু অনেক বেশি। আর এগুলো আমাদেরকে কিন্তু ডেইলি ডিল করতে হয়। সো এই জন্য এই টপিকসটা ইম্পর্টেন্ট, যে এটা নিয়ে আমাদের একটু আলাপ করা, ডিসকাশন করা উচিত। প্রথমে একটা কেস স্টাডি দিয়ে শুরু করি। যে একজন রোগীর শাহেদার গল্প বলা হচ্ছে এখানে, যিনি 52 বছরের একজন মহিলা, ডেইলি লেবারার, হয়তো ইট ভেঙে আর্নিং করে তিনি। ধরলাম আপনাদের কাছের উপজেলা হেলথ কমপ্লেক্সে বা ধরলাম আইএম এর ইনডোরে ইনপেশেন্ট সার্ভিসের মধ্যে ভর্তি আছে। রোগীর ডায়াগনোসিস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সাথে চেস্ট ওয়ালে তার এক্সটেনশন আছে, লাং মেটাস্টিস আছে, এবং তার বাম হাতটা ফুলে গেছে লিম্ফেডিমার জন্য, সিভিয়ার পেইন হচ্ছে। তো আমরা যদি দেখি কি পয়েন্টগুলো, যদি দেখি তার কি কি জিনিস থাকতে পারে বা আছে। একটা হচ্ছে তার বাম হাতে সিভিয়ার পেইন হচ্ছে, এবং একই সাথে যেহেতু চেস্ট ওয়ালে মেটাস্টেজ, সেখানেও পেইন আছে। উনি একা থাকেন, কারণ ওনার ডিভোর্স হয়ে গেছে, তার দুইটা বাচ্চা আছে, 18 এবং 10 বছর বয়সী। দিনে দিনে উনি চিকিৎসা করাতে করাতে এবং সাফার করতে করতে উনি খুব হতাশ। সো ডাক্তার নার্সদের উপর উনি খুব রাগ, এবং এই জন্য উনি কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকটাই উইথড্রন। যার ফলে দেখা যায় যখন তাকে ড্রাগ প্রেসক্রাইব করা হয়, উনি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় রিফিউজ করে, নিতে চান না, বাকি ইনসিস্ট করলে খেপে যান উনি। বাচ্চা দুইটার ফিউচার নিয়ে উনি খুবই অ্যানশাস। এবং যিনি আগে নিয়মিত নামাজ পড়তেন, এখন উনি তার শারীরিক অসুস্থতার জন্য ঠিক মতো নামাজও পড়তে পারেন না। সো আমরা দেখি যে শাহেদার বিভিন্ন ইস্যুস গুলোকে যদি একটু বিভিন্ন ডোমেনে ভাগ করার চেষ্টা করি। সো ফিজিক্যাল ইস্যুস এর মধ্যে তার পেইন তো আছেই। তাকে যদি অপিওয়েড, মরফিন বা ট্রামাডল প্রেসক্রাইব করা হয়, সেটা রিলেটেড সাইড এফেক্ট থাকতে পারে। তার ব্রেস্ট ওয়াল মানে চেস্ট ওয়ালে ইনফিল্ট্রেশন হয়ে গেছে, লাংসে মেটস আছে, সেটার জন্য শ্বাসকষ্ট হতে পারে, এবং লিম্ফিডিমা আছে তার। তার সাইকোলজিক্যাল যে বিভিন্ন ইস্যুস গুলো আছে, তার মধ্যে একটা বলেছি যে উনি ডিপ্রেসড, উনি সোশ্যালি উইথড্রন, যেহেতু ডিভোর্স, উনি লোনলিনেসে ভুগেন, এবং হেল্পলেসনেস। সবকিছু অবস্থা দেখে, দিনে দিনে খারাপ হচ্ছে দেখে উনি হতাশ হয়ে পড়বেন। ইমোশনাল ইস্যুস কিছু আছে, যেমন লাইক উনি ডিভোর্স, তার কারণে উনি আনলাভ, কারণ মেয়েদের ক্ষেত্রে যেটা হাজবেন্ডের ভালোবাসা সেটা ওনার ক্ষেত্রে নাই। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে ওনার ভয় হয়। ইভেন এমনকি তার বাচ্চাদের কাছে উনি তার মা হিসেবে যে ভালোবাসা, সেটা প্রকাশ করতে উনি ভয় পান। কারণ তার কাছে মনে হয় বাচ্চা দুটো যদি তার কাছে আসে, তাহলে তাদেরকে হয়তো ক্যান্সার ধরে ফেলবে। এই ভয়ে বাচ্চা দুটোকে দূরে সরিয়ে রাখেন। সোশ্যাল ইস্যুর মধ্যে উনি একাকী থাকেন। ফ্যামিলি বলতে দুই বাচ্চা নিয়ে তার ফ্যামিলি। দিনে এতদিন চিকিৎসা করাতে করাতে, এবং তার যেহেতু আর্নিংও নাই বেশি, সেই জন্য ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টও আছে। এবং যেহেতু বাচ্চা দুইটাকে দূরে সরায় রাখেন, তাদের ফিউচারও আনসার্টেন, সেই জন্য চাইল্ড কেয়ার ইস্যু কিন্তু একটা প্রবলেম। যিনি আগে নিয়মিত নামাজ পড়তেন, এখন তিনি নামাজ পড়তে পারেন না। আনসার্টেনিটির কারণে তার মধ্যে বিভিন্ন চিন্তা মাথায় আসে। যেমন একটা চিন্তা, হোয়াই মি, মানে আল্লাহ আমার কপাল আর কত ভোগান্তি লিখে রাখছে, কেন আমাকে বেছে নিবে আল্লাহ। সো এরকম মাল্টিপল ইস্যুস গুলো আমরা দেখলাম। এই মাল্টিপল ইস্যুস গুলো একটা একটার সাথে জড়িত, এবং যতই দিন যায় একটা থেকে আরেকটা ইস্যুস আরো আহ, তৈরি হইতে থাকে। যার কারণে সেকেন্ডারি আরো কিন্তু সাইকোলজিক্যাল কমপ্লিকেশন তৈরি হইতে থাকে। সেটা একটা ক্যান্সারের পেশেন্টের চিত্র এখানে দেখানো হয়েছে, কিন্তু আমরা যদি দেখি প্যালিয়েটিভ কেয়ারে যেসব রোগীগুলো ইনকিউরেবল ইলনেসে ভুগে, যেমন সিকিডির পেশেন্ট, অ্যাডভান্স হার্ট ফেলিয়ার পেশেন্ট হতে পারে, এইচআইভি পেশেন্ট হতে পারে, তাদেরও ক্ষেত্রে কিন্তু এরকম মাল্টিপল ইস্যুস থাকে। এবং আস্তে আস্তে এগুলা থেকে কিন্তু প্রাইমারি সাইকোলজিক্যাল ইস্যুস হোক আর সেকেন্ডারি সাইকোলজিক্যাল ইস্যুস কিন্তু হতে শুরু করে। তো এই জন্য আমাদের আজকের যে আলাপ, তার মধ্যে প্রথমে সাইকোলজিক্যাল ইস্যুস গুলো নিয়ে কথাগুলো বলি। সো এই যে আমাদের যে ক্যান্সার বা এই যে অ্যাডভান্স রোগগুলো যখন আছে, সো এই রোগগুলো যখন একটা অবস্থায় লাইফ লিমিটিং বা লাইফ থ্রেটানিং কন্ডিশনিং এ পৌঁছায়, তখন একই সাথে রোগী এবং তাদের ফ্যামিলিও কিন্তু একটা সিরিজ অফ সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। কিরকম হতে পারে এক্সপিরিয়েন্স গুলো? প্রথমে হতে পারে যে এই যখন এই
ব্রেকিং ব্যাড নিউজ করা হয় বা উনি যখন ডায়াগনোসিস বা প্রগনোসিসটা জানতে পারেন, আপসেট হয়ে যান, খুবই স্বাভাবিক। তার মাথায় ভয় কাজ করে যে ভবিষ্যতে ওনার জন্য কি লেখা আছে, কি ধরনের সাফারিং, কিভাবে মৃত্যু, কতটা কষ্ট, এই জিনিসগুলো মাথায় কাজ করে। ফিল লস্ট। হয়তো যে পরিবারটা একটা সুখের পরিবার ছিল, তারা এই সময়টা হয়তো দিক বিদিক শূন্য হয়ে যায়, মানে কি করবে, কোথায় যাবে, কিভাবে কি হবে কিছু ভেবে পায় না। এবং যতই দিন আগাতে থাকে, ডিজিজ প্রোগ্রেস করতে থাকে, ততই কিন্তু আরো অনিশ্চয়তা বাড়তে থাকে। এই সিরিজ অফ ইভেন্টস এর মধ্যে দিয়ে যখন যায়, পেশেন্ট এবং ফ্যামিলি যে আগে যে রোলগুলো ছিল তাদের দৈনন্দিন লাইফে, সেই রোলগুলো কিন্তু অনেকখানি কিন্তু লস হয়ে যায়। যেমন পেশেন্টের ক্ষেত্রে যদি ধরি, উনি যে নিজে নিজে যেসব কাজগুলো করতে পারতেন, তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা সোশ্যাল পারফরমেন্স, সবই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায়। ভবিষ্যতের জন্য যে আশা ছিল, প্ল্যান ছিল, সেগুলো হারায় যায়। অনেকের হয়তো এই রোগের কারণে চাকরি চলে যায়। এবং আলটিমেটলি যে ফ্যামিলিতে একটা ব্রেড উইনার বা যে মেইন আর্নিং মেম্বার হিসেবে ওনার যে রোলটা ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যায়। আবার ওইদিকে ফ্যামিলি কিরকম কিরকম সাফার করে, যে ফ্যামিলির যে মেম্বারটা, ধরলাম বাবা বা হাজবেন্ডটা, যিনি ফ্যামিলির মেইন কর্তা বা হেড, তাকে যেন তারা হারিয়ে ফেলে। যে মানুষটাকে হাসি খুশি ছিল, কথা বলতো, সেই মানুষটা এখন কেন যেন হাসে না, কথা বলতে চায় না। এবং পুরো ফ্যামিলিটা যে একটা প্ল্যান ছিল, যে একটা বাড়ি কিনবে বা একটা গাড়ি কিনবে বা একটা জমি কিনবে বা ছোট মেয়েটার বিয়ে দিবে, সব ফিউচার প্ল্যান আশায় কিন্তু হঠাৎ করে কিন্তু কেমন যেন সব ভেস্তে যায়। এখন এই যে বিভিন্ন সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স বা ইস্যুস গুলোর কথা আমরা বলছি, তো এরকম একটা ইনকিউরেবল ইলনেসের ক্ষেত্রে বিভিন্ন স্টেজে হতে পারে। যেমন আমরা যদি ক্যান্সার দিয়ে ধরি, প্রথমে সবচেয়ে আগে হতে পারে যখন ক্যান্সারটা ধরা পড়ে, জাস্ট অ্যাট দ্য ডায়াগনোসিস অর জাস্ট শর্টলি আফটার দ্য টাইম অফ ডায়াগনোসিস। তারপর তো ধরলাম রোগী যখন সার্জারি বা কেমোরেডিও হয়, কিছুদিন ভালো থাকে, তখন হয়তো এগুলো একটু কমে আসে। কিন্তু আবার কিছুদিন পরে যখন দেখা যায় যে রিকারেন্স হয়েছে বা মেটাস্টেসিস হয়েছে, তখন আবার এই ইস্যুসগুলো দেখা দেয়। তারপর যখন হঠাৎ করে ফাংশন ডিক্লাইন করতে থাকে, প্রোগ্রেসিভ ডিক্লাইন, তখন আবার এই বিভিন্ন ইস্যুসগুলো মাথায় আসে। এবং আমরা জানি যখন মানুষ মৃত্যুর কাছে গিয়ে পৌঁছায়, অ্যাট এন্ড অফ লাইফ, নিয়ার দ্য ডাইং ফেজ, তখন সবচেয়ে বেশি সাফারিং গুলো কিন্তু মানুষের মধ্যে আসতে থাকে। এই ছবিটা যে আপনারা দেখছেন, ছবিটা কি আপনাদের আহ পরিচিত, মানে চেনা আছে ছবিটা? না কেন? কি বলেন? পুরানরা যারা আছেন তাদের কাছেও পরিচিত লাগে নাই? পারফরমেন্স স্কেল দেখছি স্যার। না না, এই যে গ্রাফটা, যে ছবিটা আছে দেখাইছি, আপনারা ভুলে গেছেন সবাই। তো এটা একটা হচ্ছে ডিজিজ ট্রাজেক্টরি, মানে একটা এটা এখানে ক্যান্সার ডিজিজ ট্রাজেক্টরি দেখানো হয়েছে। যে যেমন একটা ক্যান্সার পেশেন্টের জীবন কেমন হয়, যে যখন ভালো অবস্থায় পারফরমেন্স ভালো ছিল, ওই সময়টা রোগীটা ডায়াগনোসিস ধরা পড়ে। তারপর পেশেন্টের হয়তো কিউরেটিভ ট্রিটমেন্ট, সার্জারি, কেমো, রেডিও চলতেছে। ওই সময় হয়তো পারফরমেন্সটা খুব স্লোলি ডিক্লাইন করে। কিন্তু একটা সময় গিয়ে হয়তো পেশেন্টের রিকারেন্স হয়, মেটাস্টিস হয়, তখন সে পারফরমেন্স যে পড়া শুরু করে খুব শার্প ডিক্লাইন হয়। এবং ডিক্লাইন হওয়ার পরে আস্তে আস্তে মৃত্যুর কাছাকাছি যায় এবং একসময় গিয়ে কিন্তু মারা যায়। সো এটা হচ্ছে ক্যান্সারের ডিজিজ ডিজিজ ট্রাজেক্টরি। এরকম আরো দুইটা আছে। একটা হচ্ছে যেমন ধরেন ফেইলারের পেশেন্ট যেগুলো আছে, যেমন স্পেশালি হার্ট ফেইলারের পেশেন্টের হইতে পারে। আর একটা হচ্ছে ফ্রেইলটি এবং ডিমেনশিয়ার পেশেন্টের আছে। সো এই ট্রাজেক্টরি গুলো সামনে হয়তো যখন নন ম্যালিগনেন্ট পেশেন্টের কেয়ার সম্বন্ধে আমরা আলাপ করবো, সেখানে আরেকবার দেখবো আর কি, তখন আবার বলবো তখন। আচ্ছা, এখন এই যে সাইকোলজিক্যাল ইস্যুস গুলা বা ইভেন্ট গুলা দেখা দেয়, এটার এগেনস্টে আমাদের রেসপন্স গুলা কেমন হয়, মানুষের রেসপন্স। সো প্রথমে একটা হইতে পারে ডিনায়াল বা অ্যাভয়েডেন্স, যে না, আমি জীবনে কোনোদিন কোনো বিড়ি সিগারেট কিছুই খাই নাই, আমার লাং ক্যান্সার হতেই পারে না। বা আমার হাজবেন্ড যে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত বয়স কম, কোনো খারাপ কাজ করে না, তার কিভাবে ক্যান্সার হয়, বা তার কিভাবে হার্টের এত বড় রোগ ধরা পড়লো, এগুলো আসতে পারে। 2 নম্বর হইতে পারে ফাইটিং স্পিরিট। ঠিক আছে, আমার এরকম একটা রোগ ধরা পড়েছে, কিন্তু আমি আল্লাহ বিশ্বাসী, আল্লাহ যদি আমার কপালে এটা রেখে থাকে, তাহলে এটা আমার এক ধরনের পরীক্ষা, এটা মেনে নিয়ে আমাকে আগাতে হবে। এটা একটা হতে পারে। এটার সাথে অনেকটা ফ্যাটালিজম জড়িত আছে, যে যিনি মনে করে যে সবকিছু আগে থেকে পূর্ব নির্ধারিত, মানে এইটা আমার কপালে বা ভাগ্যে লেখা ছিল, সো এটা আমি কোনোভাবে চাইলেও অ্যাভয়েড করতে পারতাম না, সেই জন্য এটা হয়েছে। যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হয়, যে হেল্পলেসনেস, যে অসহায়ত্ব ভোগ করা, অথবা আশাহীনতা, যে কোনো পথ খুঁজে না পেয়ে, কোনো ইমপ্রুভমেন্ট না পেয়ে আস্তে আস্তে কিন্তু আশা হারিয়ে ফেলে, এরকম হতে পারে।
আরেকটা যেটা হতে পারে যে অ্যাংশাস প্রিঅকুপেশন, মানে ওনার নিজের উপর যে আত্মবিশ্বাস ছিল, সক্রিয়তা ছিল, তার পার্সোনালিটি ছিল, সেগুলো যাতে আস্তে আস্তে হারিয়ে যায়, মানে ওনার উপর সেলফ যে কনফিডেন্স ছিল সেটা কিন্তু হারিয়ে ফেলেন। এবং দিনে দিনে উনি অন্যের উপর নির্ভর করে ফেলেন, অন্যের কাছ থেকে কেয়ার খুঁজেন, ইন্টিমেসি খুঁজেন, এবং সব কার্যক্রমে কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে থাকেন। So, এই যে সাইকোসোশ্যাল হেলথ, এটাকে বিভিন্ন ফ্যাক্টর এফেক্ট করতে পারে, যেটাকে এক্সটার্নাল বা ইন্টারনাল ফ্যাক্টরস দিয়ে ভাগ করা যায়। এক্সটার্নাল ফ্যাক্টর মানে ওই মানুষ বা রুগীটার আশেপাশের ফ্যাক্টরগুলো, যেমন ফ্যামিলি, তার ফ্যামিলি কতটা সাপোর্টিভ, ফ্যামিলি ডাইনামিক্স কেমন, তার ওয়াইডার এনভায়রনমেন্ট, যে এই ফ্যামিলির বাইরেও রিলেটিভস, আশেপাশের প্রতিবেশী, অফিসের কলিগ, কমিউনিটির মানুষজন কেমন, এবং আলটিমেটলি যে সোশ্যাল বন্ড, যে একজন মানুষজনের সাথে আরেকজনের মানুষের যে সোশ্যাল বন্ড, সেগুলো হচ্ছে এখানে কিন্তু এফেক্ট করে সাইকোসোশ্যাল হেলথটাকে। আবার ওই পার্সনটার ওনার মানে তার নিজেরও কিছু ইন্টারনাল ফ্যাক্টরস এখানে কাজ করে, লাইক সেলফ এফিকেসি, যে ওনার কতটুকু তার অ্যাবিলিটি আছে কোপ আপ করার জন্য, তার সেলফ এস্টিম, মানে একজন মানুষ হিসেবে ওনার যে আহ, কার্য শক্তি বা ওনার যে মনুষ্যত্ব বা সেই জিনিসগুলো বলছি, সেটাকে সেলফ এস্টিম বলা হচ্ছে। দুটো টার্ম আছে, একটা হচ্ছে লার্নেড হেল্পলেসনেস আর একটা হচ্ছে লার্নেড অপটিমিজম। অপটিমিজম মানে কি? আশাবাদী। আশাবাদী। আর অপটিমিজমের উল্টা বা অপটিমিস্টিকের উল্টাটা কি? প্যাসিমিস্ট। প্যাসিমিস্টিক, রাইট। সো লার্নেড অপটিমিজম মানে যিনি সবকিছুর মধ্যে পজিটিভ সাইডটা খুঁজেন, যে ঠিক আছে, আমার আবার এই নতুন করে ব্যথাটা বেড়েছে বা আমার রোগ ধরা পড়েছে, আমি এটা নিয়ে আবার লড়াই করে যাবো বা আবার ট্রিটমেন্ট করবো, আবার ভালো হবে। মানে উনি সবকিছুর মধ্যে পজিটিভ সাইডটা খুঁজেন। কিন্তু আরেকটা মানুষ যিনি হচ্ছে সময়ের সাথে সাথে মানে সবকিছুতে আস্তে আস্তে নেগেটিভ একটা ইয়ে চলে আসে, যে না আমার ট্রিটমেন্ট করে কি হবে, এ ব্যথা বাড়ছে, আর তো এবার ব্যথা কমবে না, মনে হয় এবার মনে হয় মরেই যাব। মানে সবকিছুর মধ্যে উনি অসহায় বোধ করেন বা হেল্পলেসনেস বোধ করেন, সেরকমটা। তারপর আরেকটা হচ্ছে পার্সোনালিটি, যে একজন পার্সন, মানে এটা ইন্ডিভিজুয়ালাইজ, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কে তার এই ইস্যুস গুলোর সাথে কিভাবে কোপ আপ করতে পারে। একই সাথে লাইফ স্প্যান অফ ম্যাচুরিটি, যে একটা মানুষ মানে রোগীটার বয়স কত বছর, লাইক সে কি ইয়াং নাকি অ্যাডোলেসেন্ট, মিডল এজ নাকি ওল্ডার পার্সন, সেই জিনিসটা, এবং একই সাথে তার সাইকোসোশ্যাল ম্যাচুরিটি কেমন, কোপ আপ করার অ্যাবিলিটি কেমন, সেই জিনিসগুলো এখানে ফ্যাক্টর করে কিন্তু। এখন সাইকোলজিক্যাল ইস্যুস গুলো কথা বলছিলাম, এখন সাইকোলজিক্যালের সাথে সোশ্যাল ইস্যুগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত চলে আসে। তো বিভিন্ন সোশ্যাল ইস্যুগুলো কেমন হতে পারে, যেমন একটা রোগীর হয়তো এইচআইভি ধরা পড়েছে, উনি এই জিনিসটা কিন্তু অন্য কাউকে বলতে চান না। কেন বলতে চান না? কারণ বলতে চাইলে, যেটা আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম, সোশ্যাল স্টিগমা, তাকে একঘরে করে ফেলা হবে, তাকে সবার থেকে আলাদা করে ফেলবে, একটা ব্লেম করবে, এই ধরনের জিনিসগুলো আছে। সেটা ক্যান্সারের ক্ষেত্রেও হইতে পারে। সো এই কারণে দেখা যায় যে ইভেন নিজের ফ্যামিলি মেম্বারদের কাছেও কিন্তু অনেকে এই জিনিসটা কিন্তু হাইড করে যায়। তার মাথায় সবসময় একটা চিন্তা ঘুরতে থাকে যে যদি তার সময়ের সাথে যদি তার অবস্থা খারাপ হয়, তখন তার সেবা কে করবে, কে সেবা দিবে। যখন হয়তো মৃত্যু কাছে চলে আসবে, ওই সময়টা আমি কোথায় যাব? হাসপাতালে যাব, না বাড়িতে থাকবো, ঢাকায় যাব, না কি করব? আবার এই যে রোগটা যে আমার হলো, এই রোগটা কি ছোঁয়াচে কিনা, ওই যে শাহেদার গল্পের মতন, যে আমার বাচ্চা কাচ্চারও হয়ে যাবে কিনা, সো এটা কি কন্টাজিয়াস কিনা, সেই জিনিসটা। এইসব বিভিন্ন চিন্তা থেকে আস্তে আস্তে কিন্তু উনি ফ্যামিলি থেকে, অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলেন, এবং তার ফলে এবং সময়ের সাথে সাথে তার মধ্যে আরো স্ট্রেস বাড়তে থাকে। ফাইন্যান্সিয়াল ইস্যুস একটা বড় একটা প্রবলেম। তারপর এই কমিউনিটিতে অনেক মানুষ আছেন, কিন্তু কার কাছে গেলে উনি হেল্প পাবেন বা আদৌ কেউ হেল্প করবে কিনা, সেটা নিয়ে চিন্তা কাজ করে। এবং অ্যাভেলেবিলিটি অফ মেডিকেল অ্যান্ড নার্সিং কেয়ার, লাইক এরকম একটা পেশেন্ট ঢাকায় থাকলে যে যতটা তার ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে, সুযোগ আছে সেবা নেওয়ার, টাকা পয়সা থাকলে উনি স্কয়ার, এভার কেয়ার এসব হসপিটালে যেতে পারেন, সরকারি ঢাকা মেডিকেল কলেজ এগুলোতে যেতে পারেন, কিন্তু যখন রোহিঙ্গা ক্যাম্পে থাকে, তার জন্য কিন্তু আইওএমই ভরসা। সো আমার যে যে জায়গায় আমি থাকি কমিউনিটিতে, সেখানে এই সেবাগুলা, হেলথ সার্ভিসগুলা বজায় আছে কিনা। তাহলে এই যে সাইকোলজিক্যাল ইস্যুস গুলো আছে, আই মিন সাইকো সোশ্যাল ইস্যুস গুলো আছে, এই ইস্যুস গুলাকে আমাদের ট্যাকেল দেওয়ার জন্য আমাদের যে কেয়ারটা বা সাপোর্টটা আমরা প্রোভাইড করি, সেটাই হচ্ছে সাইকোসোশ্যাল কেয়ার। সো এটা আমরা পেশেন্টদেরকে সাইকোসোশ্যাল সাপোর্ট দিই, ফ্যামিলি মেম্বারকে দিই, কারণ হচ্ছে পেশেন্টের সাথে সাথে ফ্যামিলি মেম্বারও কিন্তু আমাদের প্যালিয়েটিভ কেয়ারের ক্লায়েন্ট।
এবং একই সাথে এটা শুধু হসপিটাল বেসড না, কমিউনিটিতে বা বাড়িতে যাতে এই সেবাটা অক্ষুণ্ণ থাকে সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এবং আপনারা জানেন যে আরেকটা টার্ম আছে রেসপাইট কেয়ার, যে মাঝে মধ্যে যখন ফ্যামিলি কেয়ার গিভাররা বা ফ্যামিলি মেম্বাররা যখন কেয়ার গিভার বার্ন আউট হয়ে যায়, তখন তাদেরকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু আমরা রেসপাইট কেয়ার প্রোভাইড করে থাকি। এখন আসেন, হোয়াট ইজ সাইকোসোশ্যাল কেয়ার। তাহলে কিছু কি পয়েন্ট আমি যদি বলি, যে এই কেয়ারের মাধ্যমে আমরা একটা পার্সনের ইমোশনাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল ওয়েলবিং এবং কিভাবে অন্যান্য ফ্যাক্টরগুলো তার হেলথকে এফেক্ট করছে সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করি। প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়ার মাধ্যমে আমরা রোগীগুলা বা তাদের পরিবারকে কিভাবে হেল্প করতে পারি, লাইক একটা হচ্ছে কোপিং উইথ ইলনেস, ডিসেবিলিটির সাথে কোপিং করা, যারা এন্ড অফ লাইফে আছে তাদের ডেথ অ্যান্ড ডাইং এর সাথে কোপিং আপ করা, এগুলো করে কিভাবে করি তাদের যে ইমোশনাল রেজিলিয়েন্স আছে সেগুলোকে স্ট্রেংথেন করা এবং সোশ্যাল কানেকশন গুলোকে আবার রিবন্ডিং তৈরি করার মাধ্যমে বা মেনটেন করানোর মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি। সো এটা আমাদের যে ডেইলি যে প্যালিয়েটিভ কেয়ার, সেটা যে আমরা যে শুধুমাত্র ওষুধ লিখি বা ফিজিক্যাল কেয়ার দিই তা না, এটাও কিন্তু আমাদের একটা রুটিন কেয়ারের পার্ট। এবং এখানে এটা একটা টিম অ্যাপ্রোচ, এখানে আমরা দরকার হলে অন্যান্য যে স্পেশালিস্ট বা সার্ভিস আছে সেখান থেকে আমরা হেল্প নিতে পারি। যেমন আমরা গত দিন যেরকম করেছিলাম যে আহ, কি বলে যে লাস্ট ফিল্ড ভিজিটে যে আমরা করলাম, যে ডিসকাশন প্র্যাকটিস করলাম সেকেন্ড ডেতে, যেমন আপনাদের ট্যাগ টিম, যে কিছু হলেই লাগলে অন্য টিমের সাথে ট্যাগ করাই দেওয়া। তো এরকম বিভিন্ন আমরা টিমের সাথে বা সার্ভিসের সাথে ট্যাগ করাই দিতে পারি, লাইক সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, কাউন্সিলর, বিদেশে হলে চ্যাপলিন, প্যাস্টোরাল কেয়ার ওয়ার্কার্স, বিভিন্ন থেরাপিস্ট লাইক ফিজিওথেরাপিস্ট, আর্ট আর্ট মিউজিক থেরাপিস্ট, এগুলো। আর যেটা আমাদের দেশে আসলে নাই, বিদেশে যেমন থেকে সোশ্যাল ওয়ার্কার বা কালচারাল লিয়াজো ওয়ার্কার আছে, যারা আসলে একটা কমিউনিটিতে যে কেয়ারটা দেওয়ার সময় সেটা কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট হচ্ছে কিনা সেই জিনিসটা এনশিওর করে থাকে। আবার এখানে বলা হচ্ছে যে সাইকোসোশ্যাল এবং স্পিরিচুয়াল ইস্যুস গুলা কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো দুইটা আলাদা ডিস্টিংক্ট সাবজেক্ট বা আলাদা আলাদা কেয়ার হলো দে আর ইন্টারকানেক্টেড। তো এটা আপনি নিজেরাও জানেন যে আসলে অনেক সময় দেখা যায় একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট বা জড়িত, এবং পুরোপুরি আলাদা করাটাও কিন্তু খুব টাফ হয়ে যায়। সো সাইকোসোশ্যাল কেয়ার যেটা আছে এটা মেইনলি ইমোশনাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল নিড এই জিনিসগুলোকে ফোকাস করে। আবার যেটা স্পিরিচুয়াল কেয়ারের জায়গাটা আছে সেটা মেইনলি এক্সিস্টেন্সিয়াল যে কনসার্ন গুলো আছে, যেমন মিনিং, লাইফের মানে কি, বেঁচে থাকার মানে কি, পারপাস কি, আমি বেঁচে থেকে কি হবে, আর ট্রিটমেন্ট করে কি হবে, বিলিফ, তাহলে কি আল্লাহ বলে কিছু নাই, আমি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ হলো। সো এরকম বিভিন্ন রিলিজিয়াস ডাইমেনশন সহ এই জিনিস জায়গাগুলোকে কিন্তু ফোকাস করা হচ্ছে স্পিরিচুয়াল করা। এবং এই জিনিসগুলো কিন্তু যে ইমোশনাল যে ডিস্ট্রেস আছে সেই জায়গাগুলোর সাথে ওভারল্যাপিং হতে পারে, স্পেশালি যখন এক্সিস্টেন্সিয়াল ইস্যুস গুলা চলে আসছে, যে আমার অস্তিত্ব নিয়ে, মানে আমি আসলে বেঁচে থেকে লাভ কি, বা আমি বেঁচে থাকার মানে কি, স্পেশালি যখন এন্ড অফ লাইফ বা আহ, ওই স্টেজে চলে আসে। এবং বোথ আর ইন্টেগ্রাল পার্ট অফ হলিস্টিক কেয়ার। সো দুইটা আলাদা সাবজেক্ট হলেও দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টিগ্রাল টু হলিস্টিক কেয়ার। আজকে আমরা সাইকোসোশ্যালটা নিয়ে মেইনলি আলাপ করবো, স্পিরিচুয়াল একটা আরেকটা আলাদা, আরেকদিন আলাদা আলাদা সেশনে। এখন এই যে সাইকোসোশ্যাল কেয়ারের কথা আমরা বলছি, যেখানে আমরা সাইকোলজিক্যাল এবং যে সোশ্যাল কনসার্ন গুলো আছে পেশেন্টের সেগুলো আমরা এড্রেস করার চেষ্টা করব। সেখানে কি কি থাকতে, মানে এগুলো দেওয়ার মাধ্যমে আমরা কি চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে তাদের যে ইলনেস আছে বা তাদের যে সিমটম প্রোফাইল আছে সেই জিনিসটা, মানে আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার ডিজিজ। তারপর এই যে তার ডিজিজ যে আছে তার ডিজিজের ট্রিটমেন্টের জন্য কি কি অপশন আছে, এবং একই সাথে তার ফিউচার প্ল্যানিং করা, লাইক অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং। এবং পেশেন্টের সাথে কথা বলা এবং পেশেন্টের পক্ষেও কথা বলা। পেশেন্টের পক্ষে কথা কখন বলি, যেমন ওই যে আরেকটা টিমের সাথে আমরা ট্যাগ করাই দিচ্ছি যে এই পেশেন্টটাকে আপনার কাছে কেন পাঠাইছি, বা আপনার কাছ থেকে সাপোর্ট পেলে পেশেন্টটা কেন উপকৃত হবে, তার মানে অ্যাডভোকেসি ফর দ্য পেশেন্ট, সেটাও হইতে পারে। সো আমরা কি চেষ্টা করি যে আমাদের যে অ্যাভেলেবল যে কেয়ারটা আছে, মানে সোসাইটির মধ্যে বা সার্ভিস যেগুলো আছে সেগুলো যাতে সেই রুগীটা পায়। আবার এই পেশেন্ট এবং ফ্যামিলি গুলা অনেক সময় দেখা যায় যে তাদের যে সাফারিং বা যে ইন্টারনাল যে ফিলিংস গুলা, ওরিজ গুলো আছে সেগুলো প্রকাশ করতে ভয় পায় বা জড়তা বোধ করে। সো তাদেরকে এগুলো এক্সপ্রেস করতে সাহায্য করা, তাদের কথাগুলো শোনা, এমপ্যাথি শো করা, এবং দরকার হলে কম্প্যাশনের টাচের কথা এখানে বলা আছে যখন অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা আর কি। সো এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে হেল্প করতে পারি। আবার
কি করতে পারি যে যদি হয়, পেশেন্ট যদি ইকোনমিক্যাল কনস্ট্রেন্টের মধ্যে থাকে, তাহলে অনেক সময় ফাইন্যান্সিয়াল এইড দিয়ে হতে পারে। সেটা ডাইরেক্ট টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো সাপোর্ট বা ডিভাইস, যেমন আপনার হুইল চেয়ার, কমোড, স্টিক, লাঠি, এই জিনিসগুলো দিয়েও হেল্প করা যেতে পারে। কিছু আমরা প্র্যাকটিক্যাল হেল্প কাজ করতে পারি, লাইক যে কমিউনিটি ভলান্টিয়ার্সরা অনেক সময় করে ডেইলি অ্যাক্টিভিটিস হেল্প করে, যেমন রান্না বান্নার কাজ, গ্রোসারি শপিং হতে পারে, ঘর গোছানো, এগুলো হতে পারে। তার সাথে নিজের যে পার্সোনাল কেয়ারটা আছে সেই জায়গাটা, মানে চুল বেঁধে দেওয়া, নখ কেটে দেওয়া, গোসল করানো, এই জিনিসগুলো। সো আবার ডেইলি লিভিং এ হেল্প করার জন্য, যেমন বাথরুম থেকে কমোডে বসা থেকে উঠতে গেলে যাতে উনি ধরতে পারেন, এই জন্য হ্যান্ডরেল লাগানো। আহ বিছানা থেকে ওঠার জন্য পাশে হয়তো দড়ি দিয়ে একটা, যাতে দড়ি বা গামছা বেঁধে দেওয়া, যাতে ওইটা টান দিয়ে উনি উঠতে পারেন। নন স্লিপারি ম্যাট বিছিয়ে দেওয়া বাথরুমে, এই জিনিসগুলো আমরা হেল্প করতে পারি তাদেরকে। আর একটা যেটা রেসপাইট কেয়ারের ব্যবস্থা করা, সেটাও বলেছি। সাইন পোস্টিং, যে লোকালে যে সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে বা লোকাল যে সাপোর্ট গ্রুপগুলো আছে, সেগুলো সম্বন্ধে রোগী এবং ফ্যামিলিকে তাদেরকে অবহিত করা। এবং যখন প্রয়োজন হবে, দরকার হলে স্পেশালি যে সাইকোলজিক্যাল বা সোশ্যাল সাপোর্ট, সেই জায়গাটা থেকে আমাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি রেফার করা। সো এগুলো আমরা সাইকোসোশ্যাল কেয়ারের মাধ্যমে করতে পারি। সো আমাদের টিমে এখানে সাইকোলজিস্টের রোল আছে, কারণ যে স্পেশালাইজড যে সাইকোলজিক্যাল সাপোর্ট তারাই দিতে পারেন। তারা কাউন্সিলিং করেন, বিভিন্ন থেরাপি ইউজ করেন, ডাইভার্সন থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এগুলো করেন। তারা অনেক সাপোর্ট গ্রুপ আছে পেশেন্ট বা ফ্যামিলি, তাদের জন্য সেগুলো পরিচালনা করেন। আহ আহ, সেগুলোতেও তাদেরকে ইনভলভ করতে পারেন। আবার যেটা সোশ্যাল ওয়ার্কের কথা বলা হচ্ছে, যেটা আমাদের দেশে আসলে সেরকম নাই, তারা প্রথমে আসলে ওই পেশেন্টের সোশ্যাল অ্যাসেসমেন্টটা করে, এবং তাদের জন্য আসলে কিভাবে করলে কেয়ারটা আরো ইমপ্রুভ করা যায় সেই জিনিসটা করে তারা তার মাধ্যমে চেষ্টা করে তাদেরকে লিডারশিপ, দ্যাট মিনস একটা পেশেন্টকে এবং পেশেন্টের ফ্যামিলিকে এম্পাওয়ার করা, সেই জিনিসটা করতে তারা হেল্প করে। আবার অনেক সময় তারা হচ্ছে যে আহ বিভিন্ন কাজে কর্মে হেল্প করে, লাইক ধরেন একটা রুগীকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা ব্যাংকে নিয়ে যেতে হবে। সো তাদেরকে এই জিনিসগুলোতে তারা হেল্প করে, তাদের যে টাইম এবং এনার্জি সেভ করতে হেল্প করে। একটা পেশেন্টের গল্প দেখি, যদিও নামটা বিদেশি দেওয়া হয়েছে। ধরলাম অ্যালেনা। সো অ্যালেনা একজন 45 বছর বয়স্ক ডিভোর্স মাদার, দুইটা ছোট ছোট বাচ্চা আছে, যার ডায়াগনোস ধরা পড়েছে অ্যাডভান্স মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার। এবং যেহেতু তার কাছে এখন কোনো কিউরেটিভ অপশন আর নাই, তাই জন্য তাকে প্যালিয়েটিভ কেয়ারের জন্য রেফার করেছে তার অনকোলজিস্ট, এবং কমিউনিটি প্যালিয়েটিভ কেয়ার টিমের কাছে তাকে পাঠানো হয়েছে। ধরলাম এটা রোহিঙ্গা ক্যাম্পের গল্প হইতে পারে এটা। এখন কি করা হলো? সো প্যালিয়েটিভ কেয়ার টিমে ডক্টর তো আছেই, ডাক্তার তো দরকার হলে তার ব্যথা ব্যথা বা অন্য কিছুর জন্য তো ওষুধ দিবেই, প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এগুলো দিবে। কিন্তু তার পাশাপাশি আর কে কে এখানে রোল প্লে করতে পারে? যেমন একজন প্যালিয়েটিভ কেয়ার নার্স স্পেশালিস্ট আহ আপনার এই রেগুলার তার পেইন অ্যাসেসমেন্ট করতে পারে, এবং তাকে ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য, যে হয়তো ধরলাম যে সমাজে, ধরলাম এখানে তার সোশ্যাল ওয়েলফেয়ার একটা সাপোর্ট গ্রুপ আছে অথবা সার্ভিস আছে, সেখানে তাকে ট্যাগ করাই দিতে পারে, এভাবে তাকে সাপোর্ট করতে পারে। তাকে লোকাল যে ক্যান্সার সাপোর্ট গ্রুপ আছে তার সাথে কানেক্ট করাই দেওয়া যেতে পারে, যাতে তোমার যে আইসোলেশন জিনিসটা আছে, একাকিত্ব, ডিপ্রেশন, এগুলো কাটতে সাহায্য করে। যদি সোশ্যাল ওয়ার্কার থাকে, এই সোশ্যাল ওয়ার্কার তাকে হেল্প করতে পারে, যেমন তার আন্ডারস্ট্যান্ডিং অফ ইলনেস, প্রগনোসিস, এগুলোতে হেল্প করতে পারে বোঝার জন্য। প্ল্যানিং ফর দ্য ফিউচার কেয়ার, তার নিজের কেয়ার, বাচ্চাদের কেয়ার, এগুলা ফ্যামিলির কাছে এই জিনিসগুলো তুলে ধরে এগুলো করতে পারে। যখন এলেনা দেখা যাচ্ছে যে স্পিরিচুয়াল সাফারিং হচ্ছে বা সাইকোলজিক্যালও সাফারিং হচ্ছে, যেমন তার মধ্যে গিল্ট, স্যাডনেস, এগুলো কাজ করছে, তখন দরকার হলে তাকে কাউন্সিলিং এর জন্য কাউন্সিলরের কাছে পাঠানো যেতে পারে। যখন দেখা গেল আস্তে আস্তে উনি আহ দিনে দিনে আরো বেশি উইক হয়ে যাচ্ছেন, ফ্যাটিক হয়ে যাচ্ছেন, তখন তাকে অকুপেশনাল থেরাপিস্টের কারণে রেফার করা হলো। সো তারা তার ফ্যাটিক ম্যানেজমেন্টে এবং বাসায় যাতে এই জিনিসগুলো, বিভিন্ন জিনিস বা টেকনিক গুলো অ্যাডাপ্টেশনের মাধ্যমে তাকে হেল্প করা যায়, সেই জিনিসগুলো করা হলো। সোশ্যাল ওয়ার্কারের কথা আবার আসছে, যারা ডেইলি কেয়ার গিভার সাপোর্টের ব্যবস্থা করবে। ইভেনচুয়ালি যখন আরো দিনে দিনে আরো অবস্থা খারাপ হয়ে গেল, যখন আসলে ডাইং ফেজের দিকে চলে গেল, তখন অ্যাথেনা হসপিস কেয়ারটাকে বেছে নিল, যেটা আসলে আপনারা জানেন বিদেশে হসপিস কেয়ারটা, কে বলতে পারবেন হসপিস কেয়ার আর প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমি জানি যে এটা সিনোনিমাসলি ইউজ হয়, কিন্তু যদি সূক্ষ্ম পার্থক্য বলি,
তাহলে কি পার্থক্যটা কি হসপিস কেয়ার আর প্যালিয়েটিভ কেয়ারে? কে বলতে পারবেন? স্যার, হসপিস কেয়ারটা হচ্ছে মোরলি ফোকাসড অন এন্ড অফ লাইফ কেয়ার সার্ভিস। রাইট। সো একটা ভাবে বলা যায় যে হসপিস হচ্ছে একটা হেলথ সার্ভিস ফ্যাসিলিটি, লাইক একটা হসপিটাল বা নার্সিং হোমের মতন একটা জায়গা যেখানে আসলে এন্ড অফ লাইফের পেশেন্ট যারা আছে, যেখানে যখন মানুষ এন্ড অফ লাইফ বা লাস্ট 6 মান্থস অফ দেয়ার আই মিন লাইফ, তাদের সময়টা, ওই সময়টাকে তাদেরকে ওখানে হসপিসে ইয়ে করা হয়, ট্রান্সফার করা হয়, এবং ওখানে মেনলি এন্ড অফ লাইফ কেয়ারটা তারা পায়। তো এরকম দেখা যাচ্ছে এলেনা যখন তার ফাইনাল ডেজের কাছাকাছি চলে আসলো, তখন এলেনা নিজেই ঠিক করলো যে সে হসপিস কেয়ার নিবে। তো সেন্ট ক্রিস্টোফার হসপিসে তাকে রেফার করা হয়েছে, সে ওখানে গিয়ে ভর্তি হলো। তো এখানে তাকে হলিস্টিক কেয়ার দেওয়া হলো, ইমোশনাল সাপোর্ট, স্পিরিচুয়াল সাপোর্ট সবই দেওয়া হলো, তাকে কমপ্লিমেন্টারি থেরাপি দেওয়া হলো, এবং তার ভাই যে বিদেশে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, তার সাথে কমিউনিকেশন করে কথা বলে তাকে আরো কমফোর্ট দেওয়ার জন্য চেষ্টা করা হলো। এবং যখন এলেনা মারা গেল, হসপিসে যে বেরিপেন্ট সাপোর্ট টিম আছে, তারা তার ফ্যামিলিকে কিন্তু বেরিপেন্ট কেয়ার দিল। তাহলে আমরা কি দেখলাম যে এলেনার যে জার্নিটা প্যালিয়েটিভ কেয়ার থ্রুতে, সেখানে কিন্তু ডাক্তার বাদেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, গ্রুপ, অর্গানাইজেশন কিন্তু এখানে জড়িত হচ্ছে। তো যেটা আমি বলেছিলাম যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি বা একটা টিম অ্যাপ্রোচ। এই টিম অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমরা এই সাইকোসোশ্যাল ইস্যুস গুলা ডিল করে আমরা কিন্তু কমফোর্টটা দেওয়ার চেষ্টা করি। এখন এই যে বিভিন্ন ইন্টারভেনশনের কথা যে বলছি, যে আমরা আসলে সাইকোসোশ্যাল ইস্যুকে হ্যান্ডেল করার সময় যে আমরা যে বিভিন্ন হেল্প করব, হেল্প করার আগে আমার আসলে ঠিক করতে হবে, যে অ্যাসেস করতে হবে সুইটেবিলিটি। মানে যেমন কথার কথা যে আমি তাকে বলে দিলাম যে তাকে মিউজিক থেরাপি নেওয়ার জন্য, কিন্তু মিউজিক থেরাপি তার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট, লাইক উনি আদৌ মিউজিক পছন্দ করেন কিনা, নাকি ওটা ওনার জন্য আরো বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। সেরকম কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। লাইক এই ইন্টারভেনশনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তার প্রয়োজন অনুযায়ী যায় কিনা সেটা, কনটেক্সটটা সুইটেবল কিনা, যে লোকেশনটা, যে সময় দিচ্ছি। লাইক এখন একটা এন্ড অফ লাইফের পেশেন্ট আনকনসিয়াস, তারে আপনি ধরেন কথার কথা প্লে থেরাপি সাজেস্ট করছে, তো ওই রুগী তো প্লে থেরাপি কোনো মানে পার্টিসিপেটই করতে পারবে না। সো এটা সুইটেবল কিনা সেটাও দেখতে হবে। কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, যে ইন্টারভেনশন আমরা করতে চাচ্ছি সেটা কোনো তার জন্য ক্ষতি করবে কিনা, যদি করে কি হইতে পারে সেটা। হোয়াট ইজ দ্য ডিউরেশন, যে আমি ইন্টারভেনশনটা দিব, লাইক কাউন্সিলের কাছে পাঠাইছি যে কাউন্সিলিং সেশন দিবে, কয়বার দিবে, কতদিন ধরে দিবে, এই জিনিসটা। হোয়াট ইজ দ্য প্ল্যান ফ্রিকোয়েন্সি, ওই একই কথা যে আহ, কয়বার করে দিবে সেই জিনিসটা। আমি ইন্টারভেনশন দিতে চাচ্ছি, এখন আমি বললাম যে আমি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব, কিন্তু আমার সেই নলেজে বা ট্রেনিংই নাই, যে আমি আসলে জানি না, তো আমি মাতবরি করে এইটা তাকে দিব, এটা তো বললে সেটা ভুল হবে। এবং আমি সাজেস্ট করলাম যে লাইক আমি ঢাকায় বসে সাজেস্ট করলাম যে সানি যান, আপনার যে ওই রুগীটা সাইকোলজিক্যাল সাফারিং হচ্ছে, ওকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেওয়ার ব্যবস্থা করেন। তো এটা হয়তো ঢাকায় থাকলে আমার জন্য সম্ভব ছিল, কারণ ঢাকাতে হয়তো অনেক সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট অ্যাভেলেবল আছেন, কিন্তু এখানে রোহিঙ্গা ক্যাম্পে নাই, বা থাকলেও এই সার্ভিসটা অ্যাভেলেবল না। সো তাহলে ওই জায়গাটায় ওইটা অ্যাভেলেবল আছে কিনা, তারপর যেটা দিতে চাচ্ছি, লাইক রুগী যদি নিজের কস্ট বিয়ার করে সেটা করতে হয়, ফাইন্যান্সিয়ালি উনি রুগী এটা বিয়ার করতে পারবে কিনা সেই জিনিসটা। এবং আলটিমেটলি যেটা বেনিফিট, যেটা যে আসলে এটা দিয়ে আসলে লাভ হচ্ছে কিনা, যে আমি মনিটরিং করব মনিটরিং করব সেই জিনিসটা এখানে আমার কি ইন্ডিকেটর, আই মিন কিভাবে আমরা মনিটর করতে পারি যে ইন্টারভেনশনটা দিচ্ছি সেটা কাজে লাগছে কিনা এখন। তো এই জিনিসগুলো কিন্তু এই বিভিন্ন যে ফ্যাক্টর গুলো আছে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে তাহলে আমাদের যে পসিবল যে ইন্টারভেনশনটা আছে সেটা আদৌ সুইটেবল হচ্ছে কিনা সেটা সবার আগে অ্যাসেস করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি কি সাইকোসোশ্যাল ইন্টারভেনশন গুলো দিতে পারি। আমরা যদি বলতে চাই যে বলেন দেখি যে এতদিন আপনারা কাজ করছেন যে প্যালিয়েটিভ কেয়ারের পার্সপেক্টিভে, যে মোস্ট ইম্পর্ট্যান্ট সাইকোসোশ্যাল ইন্টারভেনশন কোনটা আসলে আপনাদের কাছে কি মনে হয়? অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসনিং, রাইট, এক্স্যাক্টলি তাই। সো যেটা এখানে কমিউনিকেশন স্ট্র্যাটেজির পার্ট হিসেবে বলা হচ্ছে, সো সবার আগে নাম্বার ওয়ান বলতে গেলে আর কিছু না পারলে এটা তো আমরা করতে পারি, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস। তারপর আমি জাস্ট তিন চারটা কয়টা দেখাইছি, তিন তিন ছয়টা, জাস্ট ছয়টার কথা আমি বলেছি, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে, যেমন লাইফ স্টোরি ওয়ার্ক, আর্ট থেরাপি, অ্যানিমেল অ্যাসিস্টেড ইন্টারভেনশন, রিল্যাক্সেশন টেকনিক, মাল্টি সেন্সরি স্টিমুলেশন।
সো এগুলো নিয়ে সবকিছু নিয়ে একটু ছোট ছোট করে একটু কথা বলে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। কমিউনিকেশন স্ট্র্যাটেজিস আপনারা জানেন, কমিউনিকেশন কি জিনিস, কিভাবে করে, কি লাভ, অ্যাক্টিভ লিসেনিং, এগুলো সবই আপনারা জানেন। সো এখানে বলা হচ্ছে যে থেরাপিউটিক কমিউনিকেশন, মানে যেটা দিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট করার ট্রাই করতেছি। সো এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে দ্য আর্ট অফ সাইলেন্স। সো এই আর্ট অফ সাইলেন্স মানে কিছু কিছু সময় আছে যে আমাদেরকে হয়তো কথা না বলে, সাজেশন না দিয়ে চুপ করে বসে থাকা, যেটাকে বলা হচ্ছে মৌনতা। এবং এটা পারপাসফুল হতে পারে, এবং এটা কি যে একটা পার্সনকে সময় দেওয়া, যে আসলে আহ, চিন্তা করার, বাকে তার হয়তো একটু স্টেবল হওয়ার, বাকে তাকে এক্সপ্রেস করার সুযোগ দেওয়াটা, এটা। 2 নম্বর যেটা বলেছে স্কিল অফ এমপ্যাথি। এমপ্যাথিটা কি কি বলেছে, ট্রু এমপ্যাথি ইজ দ্য অ্যাবিলিটি টু ইমোশনালি আন্ডারস্ট্যান্ড হাউ দ্য আদার পার্সন ফিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য সিচুয়েশন ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। সো আমরা জানি যে পুটিং ইউর সেলফ ইন্টু অ্যানাদার শু, মানে আপনি সেই জায়গাটায় হইলে আপনি, তো আপনার জন্য সাফারিংটা কেমন হতে পারতো সেই জিনিসটাকে ফিল করাটা, সেটাকে বলা হচ্ছে এমপ্যাথি। সো এখানে দুটো জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, আর্ট অফ সাইলেন্স এবং স্কিল অফ এমপ্যাথিটাকে। সো এটা একটা নতুন টার্ম যেটাকে বলা হচ্ছে লাইফ স্টোরি আর্ক ওয়ার্ক। সো 2019 সালে স্কিনার অ্যাটল, মানে তাদের একটা গবেষণা কোয়ালিটি স্টাডিতে দেখা গেছে যে আহ, মানুষ যখন তাদের জীবনের দিকে পিছনে ফিরে তাকায়, তাদের লাইফ স্টোরি বিভিন্ন ইভেন্টের দিকে পিছনে ফিরে তাকায়, এরকম যদি তাদেরকে বলা হয় যে এটা ড্র করো বা লেখো বা এরকম কিছু ছবি আঁকো, যে কোনো কিছু বলা হোক, তার থেকে মেনলি 4টা থিম উঠে আসছে, লাইক লাইফ ইভেন্টস, ভ্যালুজ অ্যান্ড বিলিফস, ফ্যামিলি অ্যান্ড সাপোর্ট সিস্টেম, অ্যান্ড কারেন্ট মেডিকেল কন্ডিশন। সো এরকম আমরা বিভিন্ন তার লাইফ স্টোরি ওয়ার্ক করার জন্য বলতে পারি যে আপনার জীবনের, আপনি নিজের জীবনটাকে একে বা ধরেন পয়েন্ট করে লেখার জন্য বা গল্প আকারে ইয়ে করার জন্য চেষ্টা করেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গতদিন আমরা একটা করেছিলাম না, যে এরকম একটা স্কেচ করেছিলাম না, গ্রাফ, যেখানে কি করা জি স্যার। হয়েছিল গতদিন একটা কি ছিল কাজটা, এরকম একটা ইয়ে করছিলাম টাইমলাইন। স্যার আমরা রুগীটা যখন ডিজিজটা ধরা পড়লো 5 বছর আগে, সেখান হুম। থেকে 18 মাস পর্যন্ত সে মোটামুটি ভালো ছিল। তারপরে হুম। সে যে ডিটেরিয়েট করলো কন্ডিশন গুলা, কিভাবে রাইট। কিভাবে কতদিনের মধ্যে ডিটেরিয়েট করলো, এটা আমরা গ্রাফে দেখেছি। রাইট, সো একই কথা যে এটা ওই যে ইলনেস ট্রাজেক্টরি বা ডিজিজ ট্রাজেক্টরি, ওইটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সো দেখেন এই যে এই জিনিসটা আমি আসলে বলেছিলাম যে ছবিটা এভাবে আঁকার জন্য, দেখেন যে এটাও আরেক মানে আরেক ধরনের এক্সপ্রেশন। দেখেন টাইমলাইনটা দেখানো হয়েছে, তার জীবনে বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, বিভিন্ন জায়গায় কিন্তু পয়েন্টগুলো হাইলাইট করা আছে, এবং মাঝে মধ্যে দেখেন ডিক্লাইন করে গেছে অনেক জায়গায়। ডিক্লাইন মানে যখন তার হয়তো কোনো নেগেটিভ কোনো ঘটনা ঘটেছে, সেটা শারীরিক বা মানসিক বা হইতে পারে, ফাইনান্সিয়াল হইতে পারে, সেগুলো করা হয়েছে। সো এখানে কি টাইমলাইন অফ মাই লাইফ, এটা একজন এখানে একে ইয়ে করার চেষ্টা করেছে। সো এই জিনিসগুলো আমরা করার জন্য তাদেরকে ইন্সপায়ার করতে পারি। তারপর যেটা বলা হচ্ছে আর্ট থেরাপি। আর্ট থেরাপিটা কেমন? সো বিভিন্ন ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভিটির মাধ্যমে তার আপনার এটা এক্সপ্রেস করে, ইমোশনাল এক্সপ্রেশনটা, যেমন পেন্টিং হইতে পারে, রাইটিং হইতে পারে, এই জিনিসগুলোর মধ্যে মুভমেন্টের মাধ্যমে এই জিনিসটা হইতে পারে। সো স্পেশালি যাদের ক্ষেত্রে কগনিটিভ ফাংশন ইম্পেয়ার্ড বা যাদের হয়তো স্পিচ ইম্পেয়ারমেন্ট আছে, কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে একটা ভালো মেথড হইতে পারে কিন্তু এই আর্ট থেরাপি। এবং এটা তাদের সাইকোলজিক্যাল যে ইস্যুস গুলো আছে, পেইন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এক্সিস্টেন্সিয়াল ডিস্ট্রেস, এগুলো কমাতে সাহায্য করে এবং অটোনমিকে এনকারেজ করে। তাকে যে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তার আইডেন্টিটিটাকে আবার রিয়েলাইজ করাটা, এবং তার মধ্যে তার যেটা লস অফ মিনিং এট লাইফ ছিল, সেই মিনিংটাকে আবার পুনরুদ্ধার করার জন্য এটা হেল্প করে। সো এটা মেইনলি আর্ট থেরাপিস্ট আছে বিদেশে, কিন্তু আমাদের দেশে তো এসব নাই। তো আমরা নিজেরাই চাইলে নিজেদের মতন কালচারালি অ্যাডাপ্ট করে নিয়ে কিন্তু আমরা হয়তো জেনারেল বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এটা চেষ্টা করতে পারি। তারপর এটা একটা ইন্টারেস্টিং জিনিস, অ্যানিমেল অ্যাসিস্টেড ইন্টারভেনশন। নামটা শুনে বলেন তো কেউ কিছু বুঝতে পারতেছেন কি হয়? খুব ধরলাম পশু পাখি দিয়ে আবার এখানে কি করবো আমরা? স্যার বিদেশে যারা একলা থাকে সাধারণত, হুম। বা দেখা যাচ্ছে লোনলি পার্সন, ওনারা একটা কুকুর বা একটা বিড়াল পুষে। এটা হ্যাঁ। হচ্ছে দেখা যায় তার সাথে গল্প করা, তার সাথে খেলা, এটা তার টাইম পাস বা তার ভালো লাগা, এরকম আর কি ব্যাপারটা স্যার। রাইট, এক্স্যাক্টলি। সো এখানে আমরা অ্যানিমেল ব্যবহার করতেছি ইন্টারভেনশন হিসেবে। সো এটাও হচ্ছে তাকে, ওই রোগীটাকে এই একাকিত্বের মাঝখানে কমফোর্ট দিতে, একটা সঙ্গী কম্পেনিয়নশিপ দিতে,
এবং আলটিমেটলি তার এন্ড অফ লাইফের সময়টা তার পাশে একজন আছে সেই জিনিসটা রিয়েলাইজ করতে হেল্প করে। সো আলটিমেটলি এটা তার একাকিত্ব কমে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, লোনলিনেস এগুলো কমে, ওয়েলবিং ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এটা আসলে ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। এখন কুকুর দিবেন না বিড়াল দিবেন না পাখি দিবেন না খরগোশ এনে দিবেন, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে, তাই না? আর এটা করতে গেলে অবশ্যই ট্রেন হ্যান্ডলার লাগবে, কারণ এখানে আপনার সেফটি ইস্যুস আছে যে ওইটা থেকে তার আবার কোনো ক্ষতি হয় কিনা, এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, লাইক পশু পাখিরও ক্ষতি হয় কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক, এটা হয়তো আমরা জানি যে আমরা বিভিন্ন রিল্যাক্সেশন মানে মাইন্ডকে রিল্যাক্স করার জন্য যে টেকনিকগুলো আছে, লাইক মাইন্ডফুলনেস, ব্রিদিং এক্সারসাইজ, মিউজিক থেরাপি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা পেইন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিস্ট্রেস এগুলো কমাতে হেল্প করবে। সো যেমন বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেমন সিঙ্গিং, গান গাওয়া, গান শোনা, তারপর গান বাজানো, সেগুলোও হেল্প করতে পারে, ডিমেনশিয়া কেয়ারও হেল্প করতে পারে। আহ, আবার রিসেপটিভ মিউজিক থেরাপি বলা হচ্ছে, যেটা আসলে পার্সোনালাইজ প্লেলিস্ট। লাইক ধরেন আমি, আমার এখন গান শুনতে ভালো লাগে না, কিন্তু যদি ধরলাম যে সেতারের মিউজিক বা যেটা ইনস্ট্রুমেন্টাল বলা হয়, শুধু সেই মিউজিকটা আমার শুনতে ভালো লাগে, so সেই জিনিসটা আমরা করতে পারি। এবং এইটার মাধ্যমে একটা নন ভার্বাল এক্সপ্রেশন হইতে পারে, যে ইমোশনাল এক্সপ্রেশন হইতে পারে। সো এটাও একই সাথে কিন্তু পেশেন্টের যে ডিগনিফাইড কেয়ার এবং তার যে একটা মিনিংফুল কানেকশন, এই জিনিসটা বিল্ড আপ করার ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করতে পারে আমাদের। এটাও একটা ইন্টারেস্টিং টেকনিক, যেটা হচ্ছে মাল্টি সেন্সরি স্টিমুলেশন। আমি নিজেও এটা জানতাম না। যেমন ধরেন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সরি স্টিমুলেশন দিয়ে তাকে হেল্প করা। সেটা টাচ হতে পারে, সাউন্ড হতে পারে, গন্ধ হতে পারে, কোনো এনভায়রনমেন্টে নিয়ে তাকে বসানো। তো এগুলোর মাধ্যমে তাকে রিল্যাক্স করার জন্য, তাকে আহ, জিনিসটা ফিল করানোর মাধ্যমে চেষ্টা করা যেতে পারে। যেমন ছবিটার মধ্যে যেমন দেখেন, যে ফিল দ্য মর্নিং সান অন ইউর ফেস, যে আপনি একটা খোলা পার্কে নিয়ে বসলেন, বা ধরলাম কোনো হসপিসের সামনে এরকম একটা খোলা জায়গা আছে, বেঞ্চে নিয়ে বসলেন, সেখানে হয়তো ভোরের সূর্যের আলোটা এসে মুখের উপর পড়ছে, সেটা ফিল করা। বাগানে ফুল আছে, ফুলের গন্ধটা ফিল করা। টেস্ট দ্য ফার্স্ট কাপ অফ দ্য ডে, মানে বসে প্রথম চাটা খাওয়া। তারপর পাশে বাচ্চারা খেলা করতেছে, ছোট ছোট বাচ্চারা, তাদের আওয়াজগুলো শোনা। সি দ্য গুড ইন আদার্স, আমি পার্কে বসে আছি, অন্যরা এখানে গল্প করতেছে, হা হা করে হাসতেছে, খেলাধুলা করতেছে, সেই জিনিসগুলো দেখে নিজের মনকে আনন্দ দেওয়া বা রিলিফ ফিল করা। তো এই ধরনের জিনিসগুলো, এই জিনিসগুলো করার মাধ্যমে এটাও একটা নন ভার্বাল কমিউনিকেশনের টেকনিক হইতে পারে ইমোশনাল এক্সপ্রেশনের জন্য। সো এইভাবে আমরা বিভিন্ন সেন্সরি মাল্টিসেন্স স্টিমুলেশন দিয়ে করতে পারি। যেমন ধরেন, আরো হইতে পারে, যেমন আপনি সমুদ্রের আওয়াজ রেকর্ড করে এনে একজনকে শোনালেন, হ্যাঁ, বা কোনো একটা ধরেন ফিল করানো। ধরেন একটা মানুষের খুব ইচ্ছা যে এখন সে তার শেষ সময়টা সমুদ্রে পাড়ে যাবে, কিন্তু আসলে রোগীটার এমন অবস্থা নাই যে তাকে সমুদ্রের ওখানে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে তার পরিবারে কেউ একজন গিয়ে সমুদ্রের আওয়াজটা রেকর্ড করে আনলো, অথবা তারপর সমুদ্র থেকে হয়তো এক বোতল পানি ভরে নিয়ে আসলো। রোগীটা তখন হয়তো সেই মিউজিকটা, সেই আওয়াজটা শুনলো বা সেই পানিটা ফিল করলো। সেভাবে আমরা সেন্সরি স্টিমুলেশনের মাধ্যমে কিন্তু সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারি। তো এই জিনিসগুলো বাইরে গিয়ে কিছু আরো স্পেসিফিক ইস্যুস আছে, যেমন অ্যাংজাইটি আর ডিপ্রেশন। অ্যাংজাইটি খুবই কমন একটা জিনিস। সো অ্যাংজাইটি আপনারা জানেন যে এটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বোথ সিমটমসে হইতে পারে। মেইনলি যেটা ভয় পেলে, চিন্তা করলে, হ্যাঁ, দুশ্চিন্তা, এগুলা থেকে আমাদের মধ্যে মেইনলি কাজ করে। আনসার্টেনিটি থেকে, ভবিষ্যতে কি হবে না হবে, তারপর আমার যে যারা আছে তাদেরকে ছেড়ে যেতে হবে, আমার এতদিনে কামাই রোজগার ধন সম্পদ সব রেখে যেতে হবে, এগুলো হয়। সেই জন্য আমাদের যারা প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ডিজিজে এই অ্যাংজাইটিটা খুবই কমন। এবং অ্যাংজাইটির সাথে ডিপ্রেশন একসাথে জড়িত থাকতে পারে। সো অ্যাংজাইটি যখন হয়, জানেন যে বিভিন্ন সিমটমস গুলো হয়, লাইক পালপিটেশন হইতে পারে, সোয়েটিং হইতে পারে, ঘুম না হইতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, শরীর গরম হওয়া, জ্বর জ্বর লাগা, হ্যাঁ, ম্যাজমেজ করে, এগুলো হতে পারে, শ্বাসকষ্টের লাইক ফিলিং হইতে পারে, স্টোমাক আপসেট হইতে পারে, এই জিনিসগুলো। সো অ্যাংজাইটি আমরা কি ডিল করবো? প্রথম কথা হচ্ছে যে কোনো কারেক্টেবল যদি জিনিস থাকে, যেমন যেটা করলে হয়তো ধরেন একটা পেশেন্টকে খুব ফ্রিকোয়েন্টলি নেবুলাইজেশন দেওয়া হচ্ছে, যেটা হয়তো দরকার নাই, সো সেটার কারণে তার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, এই ধরনের কিছু থাকলে ড্রাগ রেজিমেন্ট আমাদের রিভিউ করতে হবে। পেশেন্টের যদি কোনো আনরিজলভ বা সাফারিং থাকে, যেমন পেইন হইতে পারে, ব্রেথলেসনেস, বা ধরলাম সিভিয়ার কনস্টিপেশন, তাহলে সেগুলো আমরা রিলিফ করে তার অ্যাংজাইটি কমাতে পারি। নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে কি আছে, যে প্রথমে তার কি কারণে এই অ্যাংজাইটিটা হচ্ছে সেই জিনিসটা তাকে শেয়ার করার সুযোগ দেওয়া।
তার কোনো ভুল ধারণা থাকলে, মিসকনসেপশন থাকলে সেটা ক্লিয়ার করা, তাকে বিভিন্ন কোপিং স্ট্র্যাটেজির মাধ্যমে, লাইক যে রিল্যাক্সেশন টেকনিক হইতে পারে, মাইন্ড ডাইভার্সন টেকনিক হইতে পারে, সেগুলোর মাধ্যমে তাকে হেল্প করা। সো তারপর যেটা নন ট্রিটমেন্ট, কি ব্যাপার, ট্রিটমেন্টের পার্টটা কোথায় চলে গেল, ট্রিটমেন্টটা রাখিনি নাকি? আচ্ছা, অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা যদি ট্রিটমেন্ট বলতে চাই, তাহলে মেইনলি যেটা দেওয়া হয় এখানে, মেইনলি যেগুলা বেনজোডায়াজেপিন যেহেতু ড্রাগ আছে, সেই জিনিসগুলো ইউজ করা হয়। যে আমরা ডায়াজেপাম ইউজ করতে পারি, মিডাজোলাম ইউজ করতে পারি আমরা। এই জিনিসগুলো দিয়ে, মানে সোজা কথা সিডেটিভ জাতীয় ইউজ করে তারপর আমরা করতে পারি। তারপর যদি না কাজ হয়, তারপর পরবর্তীতে গিয়ে আমরা যে এসএসআরআই যেটা আছে বা এসএনআরআই যেগুলো আছে সেগুলো ইউজ করা যেতে পারে। এরপর চলে আসি ডিপ্রেশনের কথা, চলে আসি ডিপ্রেশন, যেটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে কমন, যেটা হচ্ছে একটা মেজর ডিপ্রেসিভ সরি, অনেকের ক্ষেত্রে এটা মেজর ডিপ্রেশন হতে পারে, যেমন অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে 5 থেকে 20% মেজর ডিপ্রেশন ডেভেলপ করে। এবং এই ডিপ্রেশনটা যদি ট্রিটমেন্ট না করা হয়, সেটা দেখা যায় যে তার অন্যান্য সিমটম গুলোকে আরো করে ফ্লেয়ার আপ করে, তাদের সোশ্যাল উইথড্রল হয়, এবং দেখা যায় যে পেশেন্টের বা ফ্যামিলির, ধরলাম যে যেগুলো আনফিল্ড টাস্ক ছিল, সেই টাস্কগুলো হয়তো এক সময় গিয়ে পূরণ করা সম্ভব হয়ে যায়। সো ডিপ্রেশনের সিমটমের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে লো ফিল করা, যে সবসময় আহ নিজেকে মনে হবে যে কোনো কিছু করতে ইচ্ছা করবে না, আগ্রহ হারিয়ে ফেলা, কোনো কিছুতে আনন্দে না পাওয়া, সেই জিনিসটা হতে পারে। পেশেন্ট বেশি ঘুমানো অথবা ঘুম না হওয়া, দুটোই হতে পারে। খেতে না পারা, আবার অতিরিক্ত খাওয়া, সেই জিনিসটাও হতে পারে কিন্তু। সো ডিপ্রেশনের ম্যানেজমেন্টের মধ্যে যেটা কারেক্ট দ্য কারেক্ট টেবলস, যে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ডিপ্রেশন করতে পারে। যদি আনরিজলভ সিমটমস থাকে, লাইক পেইন এন্ড আদার ডিস্ট্রেসিং সিমটম থাকে, তাহলে সেগুলো ডিপ্রেশন করতে পারে। তো এগুলো আমাদের ট্রিট করে কমানোর চেষ্টা করতে হবে। সো নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আবার এক্সপ্লেনেশন, রিঅ্যাসুরেন্স জিনিসটা, এখানে প্যালিয়েটিভ ডে কেয়ার সেন্টার বলতে বোঝানো হয়েছে যে এই ধরনের বিদেশি যাদের ক্ষেত্রে ডে কেয়ার সার্ভিসটা আছে, সো এখানে যদি তারা যায়, ওখানে বসে এই ধরনের রোগীগুলা একে অপরের সাথে কথা বলতে পারে। সো একজন আরেকজনের সমস্যাগুলো শোনা, কিভাবে একজন আহ এই জায়গাটা ট্যাকল দিয়েছে, এভাবে বিভিন্নভাবে কথা বলে তারা একে অপরকে সাপোর্ট দিতে পারে। এবং স্পেসিফিক যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, যেমন দরকার হলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হেল্প নেওয়া, সেই জিনিসটা হতে পারে। আর ডিপ্রেশনের ট্রিটমেন্টে যদি বলি, ডিপ্রেশনের ট্রিটমেন্টে প্রথমে যে ইয়া আছে, যে কি বলে, মেইনলি ড্রাগ আছে এসএসআরই ইউজ করার কথা, সার্ট্রালিন বা ইয়ে যে সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, এইগুলো ইউজ করার কথা বলা হয়েছে। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আমরা মির্টাজেপিন ইউজ করতে পারি। প্লাস যদি এদের সাথে সাথে অ্যানজাইটিও থাকে, তাহলে বেনজোডাইজেপিনও সাথে অ্যাড অন হিসেবে ইউজ করা যেতে পারে। আমরা অনেক সময় যখন এই সাইকোসোশ্যাল ইস্যুস গুলো ডিল করতে যাই, অনেক সময় আমরা পাই উইথড্রন পেশেন্ট। যেমন এখানে আমরা প্রথম যে কেস স্টাডিটা দেখেছিলাম, ওইখানে বলা হচ্ছিল যে ওই শাহেদা, উনি দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এভাবে উইথড্রন হয়ে গেছেন। সো এই পেশেন্টগুলোর সাথে কমিউনিকেশন করা খুব টাফ হয়ে যায়। সো তাদের ক্ষেত্রে কমিউনিকেশন করার জন্য বা র্যাপোর্ট বিল্ড আপের জন্য আমরা কতগুলা টেকনিক খাটাতে পারি। যেমন প্রথম কথা, যে আপনার যে তার সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে সমস্যা হচ্ছে, সেটা আপনার ডিফিকাল্টি হচ্ছে, যে সেটা অ্যাকনলেজ করেন। দেন আপনি তার সাথে একটা ইনভাইটেশন দিতে পারেন, যে আমরা এভাবে কথা বলতে পারি, বা আসো আমরা আহ, এই জিনিসটা করি। সো এরকম একটা ইনভাইটেশন, যেটা আসলে তারা অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। অ্যাকসেপ্ট করলে তো ইজি হয়ে গেল, আর রিজেক্ট করলে তখন আপনাকে আবার অন্য অ্যাপ্রোচ চিন্তা করতে পারে। এখন এই যে পেশেন্টটা নিজেকে গটিয়ে নিয়েছে, সো তার পিছনে যদি কোনো ক্লু তা রুগীটা আপনাকে দেয়, তাহলে আপনি সেটা ধরে আগাতে পারেন। যেমন হতে পারে যে একটা ছেলে হয়তো আগে খুব ফুটবল খেলা দেখতো, এখন সে ফুটবল খেলা খুব দেখতো, ফুটবল খুব ভালোবাসে, কিন্তু তার যেহেতু পা অ্যাম্পুটেশন করে ফেলতে হয়েছে অস্টিওসার্কোমার কারণে, তার ফুটবলের প্রতি ভালোবাসা, মানে ভালোবাসা তো আছে, কিন্তু তার এই হতাশা থেকে সে নিজেকে খুব গুটিয়ে নিয়েছে। তো আপনি যদি এই পয়েন্টটা বুঝতে পারেন, তাহলে আপনি তার সাথে ফুটবল নিয়ে কথা বলা, কথা শেয়ার করা, একসাথে ফুটবল গেম দেখা, বিভিন্ন জিনিস আলাপ করা, এগুলো করতে পারেন। কিন্তু তাহলে এইভাবে কোনো একটা ক্লু পেলে সেই ক্লু ধরে আগাতে হবে। আহ কখন কখন তার মুড ডিস্টারবেন্স হয়, কিরকম পরিমাণ হয়, সেই জিনিসটা আপনাকে আসলে বুঝতে হবে। সেই হিসেবে আপনাকে আপনার কমিউনিকেশনটা কিন্তু সেভাবে আপনি অ্যাডাপ্ট করে নিতে হবে। আর যদি একেবারে না পারেন, যদি টোটালি উইথড্রন হয়, যে আপনি বিভিন্ন টেকনিক খাটা করতে পারছেন না, তাহলে দরকার হলে আপনার স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে রেফার করতে হবে। কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্যামিলি মেম্বার গুলো খুব অ্যারোগ্যান্ট থাকে, বা হসপিটালে ঝামেলা করে। পেশেন্টও খুব ইরিটেটেড হইতে পারে, অ্যাংরি পেশেন্ট হইতে পারে।
সাইকিয়াট্রিক ডিসঅর্ডার লাইক সিজোফ্রেনিয়া আছে, এরকম পেশেন্ট হইতে পারে। সো যে পেশেন্ট গুলোকে আমরা বলে থাকি আসলে ডিফিকাল্ট পেশেন্ট, কারণ এদের সাথে কমিউনিকেট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো মাঝে মধ্যে আমাদের কাছে মনে হয় যে এই ধরনের পেশেন্টকে যদি বোম মেরে উড়াই দেওয়া যেত তাহলে হয়তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যেত, কিন্তু আসলে বাস্তবে যেটা আসলে আসলে পসিবল না। তাহলে যেহেতু সমস্যাটা আমাদের, মানে ঠেকাটা তো আমাদের, যেহেতু আমরা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার, সো এগুলা সব সহ্য করে টেকনিক্যালি আমাদের জিনিসটা হ্যান্ডেল করতে হবে। সো প্রথম কথা হচ্ছে যে এখানে আপনি একা পারবেন না, সো আপনাকে আপনার টিমের সাথে কথা বলতে হবে যে এই পেশেন্টটা ডিল করতে গিয়ে আপনার কি কি প্রবলেম ফেস করতেছে বা কি কারণে ডিফিকাল্টি হচ্ছে সেটা শেয়ার করতে হবে। পসিবল কি কারণগুলো আছে সেই রিজন গুলো আপনি এখানে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার পরে তারপরে আপনার একটা মানে এক্সপ্লোর করে তারপর একটা ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করতে হবে যে আমরা এইভাবে আগাইতে পারি, এই জিনিসগুলো ঠিক করতে পারি। হতে পারে যে আগের হসপিটালে ডাক্তার নার্সের বিহেভিয়ার ভালো ছিল না, বা তার হয়তো সিমটম পেইন কমানো যায় নাই, অথবা ফাইনান্সিয়াল কোনো ঝামেলা হয়েছে, সেগুলো হইতে পারে। বা হইতে পারে যে আপনার আহ ওনার এখন পর্যন্ত কি হয়েছে তার ডায়াগনোসিসটা কেউ রিভিল করে নাই। সো আসলে সেভাবে পসিবল রিজন গুলো বের করে আমরা সেভাবে ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করতে হবে। তারপর অনেক কিছু ইস্যুস আছে যেগুলো আসলে সলভ করা অনেক সময় প্রবলেম হয় না, সো সেগুলো আপনাকে মাথায় রেখে নিয়ে তারপরে কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট দেওয়াটা কিন্তু চেষ্টা করতে হবে। তো এইগুলো হচ্ছে অ্যাজ এ হোল যেগুলো সাইকোসোশ্যাল ইস্যুস গুলো বললাম সেগুলো। তার বাইরে আরো কিছু ইস্যুস গুলো আমরা দেখতে পারি, কিন্তু যেগুলো আসলে হয়তো অনেক সময় আমরা কিন্তু খেয়াল করি না বা ইগনোর করে যাই, আইডেন্টিফাই করা হয় না। যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেক্সুয়ালিটি, যে এই ইলনেসের কারণে বা সাইকোসোশ্যাল ডিস্টারবেন্সের কারণে কিন্তু তার যে সেক্সুয়াল ফাংশন সেটার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং একই সাথে তার যে ডে টু ডে লাইফ ফাংশন, যে তার খাওয়া দাওয়া চলাফেরা বাথরুম, এগুলোর উপর কতটা হ্যাম্পার করছে সেই জায়গাগুলো। ট্রিটমেন্টের কারণে কিছু সাইড এফেক্ট হয়, যেমন কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়া খুবই কমন। সার্জিক্যাল স্কার বা ধরেন ব্রেস্টের ডিফর্মিটি ইয়াং মেয়েদের জন্য অনেকটা ট্রমাটিক হতে পারে, সেই জিনিসগুলো আছে কিনা। একটা ইয়াং পেশেন্টের যদি পার্মানেন্ট কোলোস্টমি ব্যাক করে দেওয়া হয়, সেটা অ্যাকসেপ্ট করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়াতে পারে। সেটাও একটা সাইকোসোশ্যাল সাইকোলজিক্যাল ইস্যুজের কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার একই সাথে যদি রুগীটা এমনিতে ধরলাম ক্যান্সারে ভুগতেছে, তার মধ্যে এখন তার জন্য একটা বেরিবমেন্ট ঘটনা ঘটে গেল, লাইক হয়তো তার বাবা মারা গেল, বা তার সাপোর্টের যে তার যে মেইন কেয়ার গিভার, যে তার যে এতদিন ধরে তাকে সব সেবা দিয়ে আসছে, তার মা, সে মাটা মারা গেল, মানে পেশেন্ট নিজে যদি বেরিমেন্ট প্রসেসের মধ্যে যায়। আবার রিলেশনশিপ ডিফিকাল্টি হতে পারে, যেমন শাহেদার ক্ষেত্রে আমরা দেখেছি যে তার হাজবেন্ড তাকে ছড়ে চলে গেছে। সো এরকম যদি স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, হাজবেন্ড সরি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি ব্রেকআপ হয়ে যায়, সো এই ধরনের যদি কনকারেন্ট রিলেশনশিপ ডিফিকাল্টি হয়, সেগুলো কিন্তু সাইকোসোশিয়াল হেলথকে ইম্প্যাক্ট করতে পারে। সো শেষ করার আগে কি পয়েন্টস গুলো, জাস্ট টেক হোম মেসেজ, যে সাইকোসোশ্যাল হেলথ প্যালিয়েটিভ কেয়ার একটা মেজর কনসার্ন, যেটা অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো করতে পারে। এছাড়া অন্যান্য যে আদার মেন্টাল হেলথ ইস্যুস গুলো আছে সেগুলোও কিন্তু করতে পারে। সো বিভিন্ন ইন্টারভেনশনের কথাগুলো আমরা বলেছি, সেগুলা আমরা চাইলে, যেহেতু আমাদের দেশে এত ধরনের স্পেশালিস্ট বা এত সার্ভিস নাই, তাহলে আমরা আমাদের আয়ত্তের মধ্যে থেকে আমরা প্যালিয়েটিভ কেয়ার প্রফেশনাল গুলা নিজেরা অথবা টিম এফোর্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ইন্টারভেনশন গুলো দেওয়ার চেষ্টা করতে পারি। যদি দিতে পারি, সেটা পেশেন্ট এবং তাদের যে কেয়ার গিভার আছে বা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের ডিস্ট্রেস গুলো কমাতে হেল্প করতে পারে। এবং অবশ্যই যে এই ইন্টারভেনশন দেওয়ার আগে পেশেন্টের বা ফ্যামিলির তার আগে একটা হলিস্টিক অ্যাসেসমেন্ট করতে হবে, যাতে যে ইন্টারভেনশনটা আমরা দিতে চাচ্ছি সেটা যাতে তার অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং তার জন্য সেটা ইফেক্টিভ হচ্ছে কিনা সেই জিনিসটা আমাদের দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। দ্যাটস অল অ্যাবাউট সাইকোসোশ্যাল ইস্যুস ইন প্যালিয়েটিভ কেয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যারের কাছে, প্লিজ, দ্য ফ্লোর ইজ ওপেন। কেউ কোনো কথা কইব না এখন? স্যার স্যার আমি আসসালামু আলাইকুম। রমেশ ভাই বলেন, আমি পরে বলছি। হ্যাঁ স্যার, অনেক সময় হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যুটা আইডেন্টিফাই করাটা, স্যার আপনি যেভাবে বলছেন আর কি, শেয়ার করতে চায় না বা আইডেন্টিফাই করাটা টাফ হয়ে যায়। তো মানে শর্টকাট কোনো কি বই আছে বা কোনো কোশ্চেন আছে যেগুলো জিজ্ঞাসা করলে সহজে বোঝা যাবে আর কি সাইকোলজিক্যাল ইস্যুটা আছে কিনা?
দেখা যায় যে প্রথমে ওদের ফিজিক্যাল ইস্যুটাকেই বেশি প্রাধান্য দেয় আর কি, বা যেটা এক্সপ্রেস করতে পারে না। হয়তো যদি লিভিং কোশ্চেন করা হয় এটা এক্সপ্রেস করতে পারে না, সেক্ষেত্রে কি কিভাবে আইডেন্টিফাই করা যায় আর কি, যদি মানে রাইট। যদি প্রথম হ্যাঁ, প্রথম সেটিং এ বা সেকেন্ড সেটিং এ। হ্যাঁ, খুব ভালো একটা ইয়ে করেছেন আপনি, খুব ভালো একটা প্রশ্ন করছেন রমেশ। সো যখন আসলে আমরা পেশেন্ট গুলো ডিল করি, এটাই স্বাভাবিক, প্রথমে ওরা কিন্তু ফিজিক্যাল ইস্যুস নিয়ে কথা বলে। সো প্রথম একদিন বা 2 দিনে ও কিন্তু বলবে না যে মেয়েটার যে হাজবেন্ডের সাথে তার ডেইলি ঝগড়াঝাটি হয় বা খারাপ যাচ্ছে সময়, বা এরকম ইয়া হচ্ছে, বা তার হাজবেন্ড আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে, এই কথাগুলো কিন্তু আপনাকে প্রথমে বলবে না। সো এটার জন্য টাইম দেওয়া লাগবে। সো র্যাপোর্ট বিল্ড আপ, ট্রাস্ট অর্জন করা, এবং আপনার সাথে আপনি যে তার কথা শুনতেছেন, তাকে যে অ্যাক্টিভ লিসেনিং করেন, বা তার আপনার যে একটা কম্পাশনের প্রেজেন্স আছে, সেটা ইনশিওর করতে হবে। সো এটা করতে করতে হয়তো আপনি আপনার যখন ফোর্থ আপনি কমিউনিকেশন বা ফিফথ কমিউনিকেশন করবেন, তখন হয়তো কথা প্রসঙ্গে এই জিনিসটা বের হয়ে আসবে। যে আপনি আহ, ধরেন প্রথম 2-3 দিন আপনি এমনি র্যাপোর্ট বিল্ড আপ করতে চলে গেল, ফোর্থ বা ফিফথ ডেতে গিয়ে আপনি তখন হয়তো শুরু করতে পারেন যে আপনার মনটা খুব খারাপ মনে হচ্ছে, মানে আপনি আজকে বিষণ্ণ দেখাচ্ছে, কি হয়েছে, আপনি কি শেয়ার করতে চান কিনা। সো এরকম একটা স্ট্র্যাটেজি হতে পারে আসলে। এটা তো ডেফিনিট কোনো স্ট্র্যাটেজি বলা যাবে না। সো আপনাকে আসলে ক্লু ধরে আগাতে হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা দেখে বা কোনো একটা ইভেন্ট ঘটে গেছে, সেটার প্রেক্ষিতে আপনাকে তখন কথাটা শুরু করতে হবে। ঠিক আছে। সো জাস্ট টাইম দেওয়া এবং আসলে আহ, আহ, আপনার মানে সঠিক সময়টাকে বের করে নিয়ে আসা কথা বলার জন্য, এটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার, আপনি একটা গ্রাফ দেখাইছিলেন। হুম, আমরা ওই দিন যে গ্রাফটা করছিলাম ওই গ্রাফের সাথে আজকের গ্রাফটা আমি একটু খেয়াল করলাম। এখানে একটা বাচ্চার টাইম লাইন দেওয়া ছিল। তার হুম। লাইফে কি কি ভালো ঘটনা হচ্ছে, খারাপ ঘটনা হচ্ছে, দাদি মারা গেছে, বন্ধু মারা গেছে 13 বছর বয়সে, কিন্তু সে আবার একটা জব পেয়েছে, তখন আবার পিক লেভেলে উঠছে। কিন্তু আমাদের যে গ্রাফটা ছিল, মানুষটা তো বরাবরই অসুস্থ, সেই হুম। ক্ষেত্রে তো আমাদের গ্রাফটা অলওয়েজ ডাউনফল ছিল, কোনো ভালো খবর ছিল না। সেই হিসেবে চিন্তা করলে আমাদের গ্রাফটা কি ওকে, নাকি আমাদের গ্রাফটাতে আরো কিছু এডিটিং দরকার ছিল আমাদের, এই জিনিসটা একটু বলে দিন। না, না, গ্রাফ যেমন ধরেন আপনারা যে এখানে 15 জন আছেন, 15 জনের গ্রাফ আঁকতে দিলে 15 জনের গ্রাফ কি সেম একরকম হবে নাকি? না সেটা স্যার, কখনো অবশ্যই আলাদা হবে। কখনো একরকম হবে না। সো আপনার ধরলাম কথা কথা আপনার রোগীর জীবনে দুঃখ ছাড়া কিছুই নেই, সেই জন্য আপনার রোগীর জীবন মানে জি গ্রাফটা স্যার। অলওয়েজ নিম্নমুখী, মানে ডাউনওয়ার্ড গোয়িং ছিল সবসময় আর কি। কিন্তু আপনি বললেন যে আসলে তার জীবনে ভালো কিছু ছিল না, কিন্তু কথার কথা ধরলাম এই ঘটনার কাছেও, এই তার মানে এই শারীরিক বা মানসিক যে ইস্যুস গুলা কি হোক, এর মাঝখানে একটা ঘটনা হয়তো এরকম হইতে পারে যে তার ছেলে আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে, জিপিএ 5 পেয়েছে। তো সেটা কিন্তু তার জন্য একটা আনন্দের ঘটনা হতে পারে। হ্যাঁ। তো তারপরে হইতে পারে লাইক যে তার নাতি হয়েছে একটা। সো হতে পারে যে আসলে কার জন্য কোনটা পজিটিভ নিউজ আপনি জানেন না। এখন আপনি আজকে লটারিতে 1 লাখ টাকা জিতছেন, সেটা আপনার জন্য কিছু নাও হইতে পারে। আবার যার জন্য যার হয়তো আজকে সে হয়তো একটা তার কোনো অনেক প্রিয় একটা বন্ধু অনেকদিন পর তাকে বিদেশ থেকে ফোন দিয়েছে, তার জন্য এটা আবার একটা বড় ইস্যু হতে পারে। সো ইট ডিপেন্ডস। আপনি যে গ্রাফ আঁকছেন সেটা ভুল আমি কখনো বলি নাই। এখন আপনি কিভাবে লাইফ স্কেচটাকে প্রেজেন্ট করতেছেন, একটা রোগীর লাইফ স্কেচকে প্রেজেন্ট করতেছেন, দ্যাটস হচ্ছে ইম্পর্টেন্ট। জি বুঝতে স্যার, পারছেন? বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কিছু? আর কারো কোনো কোশ্চেন? স্যার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই এখন। ঠিক আছে। জি। তাহলে কোশ্চেন না থাকলে আজকের সেশন এখানে শেষ করে থাকি তাহলে। জি স্যার। তাহলে আবার আমরা মঙ্গলবার দিন স্যার দেখা দেখা হচ্ছে ও আবার। ও পরশু দিনই নাকি? জি এই স্যার। রে, এই রে, সকাল থেকে বসে বসে প্রেজেন্টেশন এডিট করে বানাইছি, আর এখন মঙ্গলবারের জন্য রেডি করতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে মঙ্গলবারে আবার দেখা হবে, সেম টাইম। আর আপনার মতিউর স্যার কি তাহলে পরের সপ্তাহের রোববারটা মতিউর স্যার নিবে কিনা বলছে কিছু? জি স্যার, 6 তারিখেরটা উনি নিতে চাচ্ছেন আর কি। 6 তারিখ মানে কি পরের সোমবার, পরের রোববার পড়তেছে? পরের রবিবার, জি স্যার। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে স্যার, জি। ওকে, সবাই থ্যাংক ভালো ইউ। থাকেন, দেখা হবে তাহলে। হ্যাঁ।